স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। শুরুতেই যুক্তরাষ্ট্রের বন্যা প্রসঙ্গ। ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে শিশু সহ অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থায়, স্থগিত হয়েছে অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও। এরই মাঝে বন্যায় গত 2 বছরের হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের রেকর্ড গড়ল ঘূর্ণিঝড় আইডা, যার প্রভাবে বুধবার রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে নিউ ইয়র্ক সিটি সহ নিউ জার্সি এলাকায়। মাত্র 1 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে 8 সেন্টিমিটার। এরই মাঝে পানির নিচে তলিয়ে গেছে অনেক এলাকা। নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন অবস্থায় দুর্যোগ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভয়াবহ অবস্থার কথা আগেই সতর্ক করা হয়েছিল, অনুমান সত্যি হয়েছে। এখন দুর্যোগ মোকাবেলার সময়ে আমরা যে কোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় বেসমেন্টে আটকা পড়েছেন বহু মানুষ। নিউ ইয়র্ক শহরে বাড়ছে হতাহতের সংখ্যা। ভারী বর্ষণের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রেল এবং বিমান সেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সির সরকারি কর্তৃপক্ষ। এর মধ্যে একটি টর্নেডো আঘাত হেনেছে নিউ ইয়র্কে। বন্যা এত ভয়াবহ রূপ নেবে তা ধারণা করিনি। বাড়ির ভিতর পানি ঢুকে পড়ছে, থাকার জায়গাটুকুও নেই। গেল রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা, যেখানে এখনও বিদ্যুৎবিহীন রয়েছে অধিকাংশ এলাকা। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বন্যা ও অতিবৃষ্টিতে অচল অবস্থার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। এই মুহূর্তে আবহাওয়া ভালো, আপনি দেখতে পাচ্ছেন এখানে ঝকঝকে রোদ। কিন্তু গতকাল রাতে যেই ঘূর্ণিঝড় আইডার প্রভাবে যে তাণ্ডব হয়ে গেছে, তাতে করে জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। বলা হচ্ছে যে 500 বছরে এরকম একবার ঘটতে পারে। নিউ ইয়র্কের ইতিহাস যতদূর পর্যন্ত জানা যায় এমনটি কখনো ঘটেনি। যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, প্রায় 9 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অল্প সময়ের ব্যবধানে, এবং এর জন্য কোন রকম প্রস্তুতি ছিল না। গত 4 দিন আগে যখন হারিকেন আইডা লুইজিয়ানাতে আঘাত করে এবং এটি নিউ ইয়র্কের দিকে এগিয়ে আসছিল, সেই পূর্বাভাস ছিল। কিন্তু যে দুর্বল গতিতে এগিয়ে আসছিল তাতে এত ভারী বৃষ্টিপাত হতে পারে রেকর্ড পরিমাণ এমন কোনো পূর্বাভাস ছিল না। ফলে সেরকম কোনো প্রস্তুতিও ছিল না। আর প্রস্তুতি না থাকার কারণেই নিউ ইয়র্কের গভর্নর, মেয়র তারা বলছেন যে এরকম পরিস্থিতি চলতে পারে না, কারণ যেই পরিস্থিতি হয়েছে এটি আসলে একটা পূর্বাভাস। কিসের পূর্বাভাস? সেটি জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস। এর আগে হারিকেন স্যান্ডি এই শহরকে কিন্তু লন্ডভন্ড করে দিয়েছিল, তবে তখনও এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত রাতের বেলায় অন্তত নিউ ইয়র্কে 10 জন মানুষের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2টি শিশু। গাড়ি ভেসে গেছে, সেই গাড়ির ভেতর থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাস্তা চলাচল এখনো স্বাভাবিক হয়নি, ফলে এরকম একটি এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দ্রুত গতিতে চেষ্টা করছেন জনজীবন স্বাভাবিক করার, সেই সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন, এবং ফেডারেল সরকারও পাশে এসেছে নিউ ইয়র্কের, যাতে এই পরিস্থিতি থেকে নিউ ইয়র্কের মানুষ খুব সহসাই রক্ষা পেতে পারে। এবার আফগান প্রসঙ্গ। নতুন সরকার গঠনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তালেবান। আজ জুমার নামাজের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তালেবানের বরাত দিয়ে খবর দিয়েছে গণমাধ্যম। তালেবানের মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাবে না বলে জানিয়েছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মোহাম্মদ আব্বাস। এর প্রতিবাদে প্রায় 50 জন নারী হেরাতের রাস্তায় বিক্ষোভ করেন। তারা শিক্ষা, কাজ করার অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। এদিকে পানশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সীমান্তের দিকে ছুটছেন আতঙ্কিত আফগানরা। আর কোনো দেশের স্থিতিশীলতা ফেরাতে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র। বাইডেন এমন ঘোষণা দিলেও আফগানিস্তানে সন্ত্রাস দমনে তালেবানের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। সব ঠিক থাকলে আগামীকাল থেকে চালু হবে ভারত বাংলাদেশ এয়ার বাবল ব্যবস্থাপনা। ভারতের বেসামরিক বিমান পরিবহন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে চালু হবে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ইন্ডিগো, বাংলাদেশের বিমান, ইউএস বাংলা। কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দারের প্রতিবেদন।
সব ঠিক থাকলে আগামী 3রা সেপ্টেম্বর থেকে চালু হবে ইন্দো বাংলাদেশ এয়ার বাবল ব্যবস্থাপনা। এর মধ্যে মঙ্গল ও শুক্রবার ঢাকা টু কলকাতা এবং বৃহস্পতিবার ঢাকা টু দিল্লি চলাচল করবে বাংলাদেশ বিমান। বাকিগুলো শিডিউল তৈরি হচ্ছে। এ বিষয়ে কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জনাব তৌফিক হাসান জানান, 3রা সেপ্টেম্বর থেকে এয়ার বাবল ফ্লাইট চালু করতে আগ্রহী এবং এক্ষেত্রে ঢাকার সাথে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের এয়ার বাবল এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এয়ার বাবলের কারণে বিমানে যেতে কোনো এনওসির প্রয়োজন পড়বে না, যা এতদিন সড়ক পথের সীমান্তে প্রয়োজন ছিল। 6টা বর্ডার ওপেন আছে যেটিতে বাংলাদেশিরা যারা চিকিৎসার জন্য এখানে আসছেন বাংলাদেশে ফেরত যেতে পারছেন, তো তাদেরকে একটা বাধ্যতামূলক এনওসি নিয়ে যেতে হচ্ছে আমাদের কাছ থেকে। তো এয়ার বাবল শুরু হলে সেই এনওসির প্রভিশনটা আর থাকবে না। অপরদিকে বহু ভারতীয় পড়াশোনা ও জীবিকার কারণে অবস্থান করেন বাংলাদেশে। এয়ার বাবল চালু হচ্ছে শুনে খুশি ভারতীয়রাও। না, প্রচুর সুবিধা হবে আমার জন্য, যাতায়াতের জন্য বহুত সুবিধা হবে। বাই এয়ার যাতায়াত করলে ভালো হবে। আর এখানে বাইরে উঠলে বহু ঝামেলা হয়, সমস্যা হয়। বর্ডারে যায় ওখানে যাতায়াত করলে সমস্যা হয় প্রচুর। এয়ার বাবল চালু হলে প্রচুর সুবিধা হবে। তবে এয়ার বাবল চালু হলেও এখনই শুরু হচ্ছে না বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বিমান পরিষেবা। দেশটির কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিকভাবে বন্ধ থাকবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় বর্তমান নির্বাচন কমিশন। মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার ও জাতীয় সংসদের 0 আসন সহ জেলা পরিষদ, 4000-এর বেশি ইউনিয়ন পরিষদ, এমনকি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনও সম্পন্ন করতে চান তারা। সে লক্ষ্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4 মাসের একটি নির্বাচনী পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। তবে এই উদ্যোগের পাশাপাশি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে কমিশনের প্রতি পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। ঠিক এই মুহূর্তে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে দেশের 4000-এর বেশি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ সিটিরও নির্বাচনের সময় এগিয়ে আসছে। 2017 সালের 15 ফেব্রুয়ারিতে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন এই কমিশন দায়িত্ব গ্রহণ করে। 5 বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ফেব্রুয়ারিতে। এক্ষেত্রে সিলেট 3 ও কুমিল্লা 7 আসনের উপনির্বাচন, স্থগিত 167টি ইউপি এবং 9 পৌরসভার নির্বাচনও করতে চায় ইসি। সেপ্টেম্বর থেকে এবং ডিসেম্বরের মধ্যে যে আমাদের লোকাল গভর্নমেন্ট যে ইলেকশনগুলো এবং জাতীয় সংসদের যেই 2টি আসন আছে, এগুলো 0 আসন যেগুলো উপনির্বাচন হবে, এই নির্বাচনগুলো হবে। প্রায় 4000 প্রতিষ্ঠানের আমরা ইলেকশন করব। ইসি সচিবালয়কে যাবতীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের যে কাজগুলো, যে সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন করা, এটি কার্য চলতে থাকবে। আমরা আশা করছি ইনশাল্লাহ তৃতীয় ঢেউ আসবে না, যদি এসে যায় সেটি তখন দেখা যাবে। তবে করোনা অতিমারির পরের এই সময়টায় এসব নির্বাচনে জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণার মাধ্যমে মানুষের ভেতর আগ্রহ নিয়ে আসার জন্য কমিশনকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তাদের ক্রেডিবিলিটি বা তাদের প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা এমন একটা পর্যায়ে গেছে, তারা নির্বাচন করলেও এটা কিছু আশা নেই, নির্বাচন না করলেও তাদের বড় কোনো প্রত্যাশা নেই। একটা হচ্ছে কোভিড আর একটা হচ্ছে নির্বাচন কমিশনের এইগুলো নির্বাচন করা না করার উপরে কারো কোনো রকমের আগ্রহ নাই বলে এটা হয় নাই। কমিশন জানিয়েছে এ মাসের মাঝামাঝি ও শেষের দিকে প্রথম ধাপের স্থগিত ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন হবে। দ্বিতীয় ধাপের ইউপি ভোট হবে অক্টোবরের মাঝামাঝি। অক্টোবরের শেষ দিকে হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের এবং পর্যায়ক্রমে নভেম্বর বা ডিসেম্বরে চতুর্থ ধাপের ইউপি ভোটও সম্পন্ন করা হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সফল। দেশবাসীকে করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে বসে জাতীয় সংসদের অধিবেশন। সিরাজগঞ্জ 6 আসনের এমপি হাবিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে হাসিবুর রহমান স্বপনের শোক প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলীয় এমপিরা। মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। করোনা মহামারীতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুতই খুলে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের
টিকা দেওয়া হয়েছে। শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। যেহেতু WHO কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ঘনবসতির দেশ হয়েও করোনা মোকাবেলায় যে সফলতা দেখেছে বাংলাদেশ তা অনেক উন্নত দেশও দেখাতে পারেনি। সারা পৃথিবীতেও দেখতে পাচ্ছি কখনো একেবারে কমে যাচ্ছে, আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরালটা আসছে। কাজে সেই ক্ষেত্রে আমরা একটু এখন অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আর টিকার কোনো সমস্যা নেই, আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। ডেঙ্গুর মশাটা কিন্তু যার যার ঘরেই বেশি হয়, সে এখানে শুধু বসার ওষুধ দিলেই হবে না, নিজেদেরও কিছু উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, কোথাও যেন যে বেশি দিন পানি জমে থাকে, এমনকি এয়ার কন্ডিশন অথবা ফুলের টব বা ফুলদানির পানি যে কোনো জায়গায় কিন্তু এই মশা জন্ম নিতে পারে। দেশের টিকার কোনো সংকট নেই, সবাইকে টিকার আওতায় আনা হবে। রেওয়াজ অনুযায়ী সংসদ অধিবেশন মুলতবি করা হয়। মুলতবি করার রেওয়াজ আছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপিকে চাপে রাখতেই জিয়াউর রহমানের কবর সরানো ইস্যু আর খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে সরকারের নতুন তৎপরতা শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেছেন, আন্দোলনের ভয়ে সরকার খালেদা জিয়াকে আটকে রাখার নতুন নতুন কৌশল বের করছে। নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মারুফা রহমানের প্রতিবেদন। গত কয়েকদিন ধরেই দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি বক্তব্য ছুড়ে দিচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং তার কবর ইস্যুতে। আওয়ামী লীগের দাবি, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই। বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি। আওয়ামী লীগের এমন দাবিকে মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এদিকে দলটির মহাসচিবের দাবি, বিএনপির ওপর রাজনৈতিক চাপ বাড়াতে ক্ষমতাসীনদের এটি একটি কৌশল। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, সেটা তারা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে যাওয়ার যে একটা একেবারেই অত্যন্ত শান্তিপূর্ণ যে কর্মসূচি, শুধু জিয়ারত করার জন্য ধর্মীয় একটা কর্মসূচি, সেখানেও বাধা প্রদান করা হয়। এদিকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো এতদিন শিথিল থাকলেও সেগুলো নতুন করে সক্রিয় করা হচ্ছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা 11টি মামলায় আগামী 20 অক্টোবর তাকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিএনপি মহাসচিব বলছেন, গণ আন্দোলন ঠেকাতেই এই তৎপরতা। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সবচেয়ে বেশি ভয় পান, কারণ তিনি একটা অত্যন্ত জনপ্রিয় নেত্রী, ক্যারিশমেটিক লিডার। তাকে বাইরে রাখলে তাদের পক্ষে, তারা যেভাবে দেশ শাসন করছে, স্বৈরাচারী শাসন, সেই শাসনের তাদের পক্ষে করা কঠিন। জনগণ তার সঙ্গে থাকবে এবং সেখানে একটা আন্দোলনের ভয় তারা করে, সেই জন্যই তারা তাকে আটক রাখার চেষ্টা করছে। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনের আগ দিয়ে নানা রাজনৈতিক বিতর্কে আটকে রেখে বিএনপিকে বিভ্রান্ত ও নাজেহাল করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন বিএনপির নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম, যাকে এখন বলা হচ্ছে ডিজিটাল কোকেন, প্রতিদিন বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আসক্তি, যার প্রভাব পড়ছে শারীরিক ও মানসিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশের জনস্বাস্থ্যের উপর। আর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তিকে লাগাম না দিলে ভবিষ্যৎ প্রজন্ম পড়বে হুমকির মুখে। ইশাদ সোহেলের তোলা ছবিতে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের জয় জয়কার, যার মধ্যে 70% এখন ফেসবুকের দখলে, কারণ তাদের আছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সহ আরো নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছেন, তারা কি আসলে ডিজিটাল, নাকি ডিজিটাল কৃতদাস বলা হচ্ছে? কেন বলা হচ্ছে, আজকে জানবো সেটাই।
গুগল ইউটিউবের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ফেসবুক। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে 75% নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। আর তার চেয়েও ভয়াবহ তথ্য দিচ্ছে ইন্টারনেট ট্রেন্ড 2019 রিপোর্ট, যেখানে বলা হচ্ছে একজন মানুষ দৈনিক গড়ে 5 ঘন্টা ব্যয় করেন স্মার্টফোনে, পুরো জীবনে যা অন্তত 10 বছরের সমান। আসক্তির মাত্রাটা কিন্তু অনেকাংশে কম ছিল, কিন্তু এখন যে হারে বেড়ে গেছে সেটা শুধুমাত্র কিন্তু জনস্বাস্থ্যের উপরে সেটা চরম একটা মারাত্মক ঝুঁকি প্রবণতা দেখা দিচ্ছে। শুধু কি তাই, 2020 সালের এক গবেষণা প্রতিবেদন বলছে ইউটিউবে এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে তা দেখতে পেরিয়ে যেতে পারে 1700 বছর। এছাড়াও প্রতি মিনিটে হাজার হাজার ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে। চীন সহ বিশ্বের অন্তত 10টি দেশ ব্যান করেছে ইউটিউব। জার্মান বোন ইউনিভার্সিটির গবেষণা বলছে একজন মানুষ দৈনিক 130 বার তার ফোনের নোটিফিকেশন দেখেন। 95% একবার নোটিফিকেশন দেখতে শুরু করলে 15 থেকে 20 মিনিট সময় কাটান সোশ্যাল মিডিয়াতেই। আর 75% মানুষ কাজের মাঝে জড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মোবাইল অ্যাক্টিভিটি বা সোশ্যাল অ্যাক্টিভিটি এমন একটা অ্যাক্টিভিটি, এখানে কিন্তু প্যারেন্টসের ঠিক জানার তেমন কোনো সুযোগ নেই। কাজে নানা দিক থেকে কিন্তু আমাদের মানে কিশোর কিশোরীরা এবং বিশেষ করে শিশুরা তারা কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত মহান ছিল যতক্ষণ স্মার্টফোন বাজারে না আসে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আধুনিক কোকেন বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ডেফিনেটলি সোশ্যাল নেটওয়ার্কে এটা একটা আমার ডিজিটাল মাদক বা আমার ডিজিটাল আসক্তি, যেটাকে আমরা বলি না কেন, বা একটা ডিজিজ, মানসিক রূপ আমরা যাই বলি না কেন, এখান থেকে আমাদের ডেফিনেটলি ফেরত আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিঃসন্দেহে কিছু ভালো দিকও রয়েছে, তবে তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এর সুব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কি আদৌ সুব্যবহার নিশ্চিত করা যাচ্ছে নাকি তা লাগামহীন? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 88 জন মারা গেছেন। এ সময় নতুন শনাক্ত হয়েছেন 3436 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত 15,07,116 জন। এর মধ্যে মোট মারা গেছেন 26,362 জন। 24 ঘন্টায় 33,025টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 10.40%। করোনা মহামারীতে বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছেন 25,926 জন। করোনায় মৃত্যুর হাত থেকে শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক এমনকি সাংস্কৃতিক অঙ্গনের লোক কেউই বাদ যাননি। বিশিষ্ট ব্যক্তিরা বলছেন, গুণী এই ব্যক্তিত্বদের চলে যাওয়াতে বুদ্ধিজীবী শূন্য হয়ে পড়ছে দেশ। ভবিষ্যৎ প্রজন্ম হারাচ্ছে অনুসরণীয় পথ। শুকর নামের জানাচ্ছেন বিস্তারিত। তাদের কেউ ছিলেন ইতিহাসের কালজয়ী অধ্যায়ের সাক্ষী, আবার কেউ ছিলেন শিক্ষালয়ের এক একটি পাঠ। বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, পরামর্শক, যুক্তিবাদী, শিল্পিত ব্যক্তি হিসাবে তাদের থেকে শেখার বাকি ছিল আরও অনেক কিছু। মহামারীর এই ক্ষণে একে একে বিদায় নিয়েছেন গুণী ব্যক্তিরা। 1.5 বছরে প্রায় 1.5 শতাধিক বুদ্ধিজীবী, যারা গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য লড়াই করেছেন আজীবন, তারা চলে গেছেন না ফেরার দেশে। তাদের প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে এই দেশে, তা কখনো পূরণ হবার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলছেন, অনুসরণ করার মতো ব্যক্তিত্বদের এখন খুঁজে পাওয়া দায়। যারা চলে গেলেন তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাদের যে স্মৃতি আছে এই স্মৃতিগুলোই এখন আমাদের কাছে মহামূল্যবান সম্পদ। স্মৃতিগুলোকে রক্ষা করা এবং সেগুলো নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা, শূন্য স্থান এটি পূরণ করার চেষ্টা আমাদের করে যেতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, মুক্ত চিন্তার এই মানুষগুলো ছিলেন সমাজের আদর্শ, যাদের দিক নির্দেশনার অভাবে পড়বে এদেশের তরুণ প্রজন্ম। সততার বিষয়টা এখন তো এটি সমাজে খুবই একটা বিরল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপর রাজনীতি অনেকেই করতেন, কিন্তু রাজনীতির পঙ্কে কখনো কাদায় কখনো পা আটকে যায়নি কারো।
স্বার্থের বাইরে গিয়ে এক ধরনের পরার্থপরতা প্রত্যেকের ভিতর। সেই মানুষগুলো যদি নিরন্তর হারাতে থাকেন তো সেই জায়গায় কে বসছে? এখন নিজেদের বাতিঘর বলতে পারেন এই ধরনের মানুষ তো আমি দেখি না। করোনা মহামারীতে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 26,000 মানুষ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা সহ বিভিন্ন নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বৃষ্টি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে নিম্নাঞ্চলের 4.5 হেক্টর ফসলি জমি। চরম সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ওষুধ সহ গোখাদ্যের। বন্যা কবলিতদের জন্য সরকার থেকে মাত্র 10 কেজি করে চাল দিলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। সরকার যদি আমাদের কোনো কিছু প্রাণ সহায়তা করে বা রাস্তাঘাট মেরামত করে দেয়, এদের জন্য আমরা খুশি। পায়ের ভিতরে ঘাও হয়ে গেছে, থাকার মতো কোনো জায়গা নেই। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি বৃদ্ধি পেলেও কমেছে তিস্তা ও করতোয়ায়। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 47 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে কামারজানি ইউনিয়নের কয়েকটি স্থানে। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে চিলমারি পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় উলিপুর উপজেলায় বেড়ি বাঁধের উপর দিয়ে পানি ঢুকে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে 24,250 হেক্টর জমির ফসল ডুবে গেছে। চলার মতন পথ নাই, কাজ কামাইও তো ওই সময় মানুষের নাই, বসনে দিন। ইউনিয়ন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কেউ ইজবত আমাদের এখানে আসে নাই। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র সহ শাখা নদীগুলোর পানি আরও বেড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 25টি গ্রামের অন্তত 30,000 মানুষ। ফরিদপুরেও দেখা গেছে একই চিত্র। গত 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে 14টি ইউনিয়নের 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে ফরিদপুর শহর রক্ষা বাঁধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোনো ভোগান্তি নয়, বিদেশগামীদেরকে একদিনেই পাইয়ে দেওয়া হবে করোনা টিকা। এমন প্রলোভন দেখিয়ে টিকা প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। হাসপাতালে টিকাদান কর্মীদের সঙ্গে সখ্যতা গড়েই প্রতারক চক্র এই কার্যক্রম চালিয়ে আসছিল। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। রাজধানীর যে 7টি হাসপাতালে বিদেশিদের করোনা টিকা দেয়া হতো তার আশেপাশেই ছিল ওদের আনাগোনা। করোনা টিকা দিয়ে ভোগান্তিতে পড়া মানুষগুলোই ছিল তাদের প্রধান টার্গেট। টিকা প্রত্যাশীদের দ্রুত টিকার SMS পাওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা। তবে টাকা নেয়ার পরেই বন্ধ করে দেয়া হতো যোগাযোগ। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে 4 প্রতারককে গ্রেফতার করে র্যাব। 7 ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। আমরা তাদের ক্ষেত্রে দেখেছি তারা জুন থেকে এই ধরনের প্রতারণা শুরু করেছে এবং 2 শতাধিক বলেছি আমি, এবং তারা যেটা বলেছি 2,500 থেকে 5,000 টাকা পর্যন্ত টিকা বেঁধে সব ধরনের যেই ধরনের টিকা যেই দেশে চলে বা যেই ধরনের সার্টিফিকেট প্রয়োজন এটা মানে ভিত্তিতে তারা যার কাছ থেকে যেমন নিতে পারে এরকম 2,500 থেকে 5,000 টাকা তার জনপ্রতি নিয়েছে। রাজধানীর মুগদা, মহাখালী, শাহবাগ, মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় সক্রিয় ছিল চক্রটি। বিএসএমএমইউ ও মুগদা হাসপাতালের টিকাদানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সখ্যতা ছিল তাদের। যারা স্টোর কিপার বা যারা রেজিস্ট্রেশন যারা এন্ট্রি করে, যারা SMS পাঠায়, এদের কয়েকজনের সাথে তারা পূর্ব থেকে সখ্যতা ছিল, যেহেতু তারা চাকরি করত। এই সখ্যতার কারণে তারা একটা অ্যাডভান্টেজ নিয়েছে এবং এই সখ্যতার পাশাপাশি তারা বিভিন্ন সময় তাদেরকে কিছু উৎকোচ দিয়েছে। এই প্রতারণার সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
চট্টগ্রামে উৎপাদিত সবজির কদর বেড়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায়। আকাশ এবং সমুদ্র পথে যাচ্ছে দেশি সবজি, কচু, পটল, বরবটি, কাঁকরোল, আমলকি, গোল আলু, কচুরলতি, কাঁচামরিচ সহ নানা কিছু। করোনার ধাক্কা কাটিয়ে আবারও বিদেশের সবজি রপ্তানি করতে পেরে খুশি রপ্তানিকারকরা। তবে কার্গো বিমানে ভাড়া বেশি হওয়ায় পার্শ্ববর্তী দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হচ্ছে বলে জানান রপ্তানিকারকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনায় প্রায় 2 বছর ধরে ব্যাহত হচ্ছে চট্টগ্রামের সবজি রপ্তানি। তবে আসার কথা হলেও আবারও শুরু হয়েছে বাণিজ্য। কাঁচামাল হওয়ায় বিমানেই বেশি পরিবহন হয় পণ্য। ভাড়ার কারণে প্রতিবেশী দেশের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছে বলে দাবি করছেন রপ্তানিকারকরা। 25-26টা আইটেমের মতো সবজি আমাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। বিমান ভাড়ার উপরে যে একটা এফেক্ট আছে, ওই কস্টটা আমাদের সবজির উপর মিলালে আমরা আদার কান্ট্রির সাথে করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। তবে আলু সহ কিছু পণ্য সমুদ্র পথে পরিবহন হয় বলে জানান চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্মকর্তারা। ইউরোপিয়ান কান্ট্রিতে এবং আমেরিকা, কানাডা এগুলোতে যাচ্ছে ফ্রোজেনগুলা, যেমন এই যে পটল, তারপরে কচুরছড়া, তারপরে যাচ্ছে শিমের বিচি, কাঁঠালের বিচি, এগুলা ফ্রোজেন অবস্থায় যাচ্ছে। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর হয়ে আলু রপ্তানি হয়েছে 52,400 মেট্রিক টন, বাঁধাকপি 8,112 মেট্রিক টন, কাঁচা টমেটো 75 মেট্রিক টন। খরচ কমাতে পারলে এই বছর রপ্তানি আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রপ্তানি বাড়ছে রাজশাহীর পণ্যের। বিশ্ববাজারে রাজশাহীর পাট, রেশম ও হস্তশিল্পের বেশ কদর রয়েছে। নতুনভাবে পরিচিত পেয়েছে আম। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত দেশের 9টি পণ্যের 4টি রাজশাহীর রপ্তানি অঞ্চলের। দক্ষিণ এশিয়া আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির দেশগুলোতে রাজশাহীর এসব পণ্যের কদর বাড়ছে। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। করোনাকালে যখন সবকিছু স্থবির ছিল, তখনও রাজশাহী থেকে ধারাবাহিক ছিল পণ্যের রপ্তানি। প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি রপ্তানি হয়েছে ইউরোপের বাজারেও। 2019-20 অর্থ বছরে যেখানে পণ্য রপ্তানি হয়েছে প্রায় $4 কোটি, 2020-21 অর্থ বছরে তা বেড়ে হয় প্রায় $5.5 কোটি। রপ্তানির মধ্যে আমাদের প্রথম রয়েছে পাট, তারপরে টি শার্ট, অ্যাগ্লোমেরেটর, এইসব এই জাতীয় পণ্যগুলো। যদিও করোনার সময় তারপর রপ্তানির মধ্যে বেড়েছে, রপ্তানি রাজশাহী অঞ্চল থেকে কমেনি। রাজশাহী ও রংপুর বিভাগ থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে আছে পাট, হস্তশিল্প, টি শার্ট, তাঁত ও হালকা প্রকৌশল যন্ত্রপাতি, যার অধিকাংশের সঙ্গে জড়িত নারীরা। মধ্যস্বত্বভোগীর কারণে অনেকে রপ্তানি বিমুখ, দাবি নারী উদ্যোক্তাদের। হয়তো একজন আমাদেরকে বললো যে আপনার এত পিস মাল দেন, আমরা বাইরে নিয়ে যাব, সেই ক্ষেত্রে নিয়ে যে হয়তো সেই রিটার্ন টাকাটা আর তারা রিটার্ন দিচ্ছে না। ব্যবসায়ী নেতারা বলছেন পণ্য রপ্তানিতে উৎসাহ দিতে এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চেম্বার অব কমার্স। তবে সরকারের রপ্তানি নীতিতে পরিবর্তন হলে উদ্যোক্তা বাড়বে। আমাদের ডে টু ডে হেল্প করতে হয়, কোনো কাজ ঢাকা যেতে হয়, কোনো কাজ রাজশাহী যেতে হয়। বিডার বলবেন, বিডার যে কার্যক্রমটা বিভাগীয় হওয়া উচিত, তাহলে সরকারের সব অর্গানগুলো পেয়ে যাবো। আমরা স্কিল পিপল তৈরি করতেছি এবং জেআইজেড এর সাথে যৌথ পরিচালনা। এই স্কিল পিপলটা তৈরি করার পিছনে কারণটা হচ্ছে যে রাজশাহী থেকে যে এক্সপোর্ট হচ্ছে যে পণ্যগুলান, সেই পণ্যগুলান যাতে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। আন্তর্জাতিক বাজারে পাটসহ অন্যান্য পণ্যের যে চাহিদা আছে তার তুলনায় রপ্তানি অনেক কম হচ্ছে। যোগাযোগ প্রতিবন্ধকতা দূর করা গেলে জাতীয় রপ্তানিতে রাজশাহীর বড় ভূমিকার আশা করছেন ব্যবসায়ীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে থাকছে টুকরোর খবর ডেস্ক রিপোর্ট। কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশকে 2টি মোবাইল অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে। সকালে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ প্লান্ট 2টি নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় দ্বিতীয় দফায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের 12 নেতাকর্মী।
চাকরি স্থায়ীকরণ ও বেতনের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ভিসিকে অবরুদ্ধ করে আন্দোলন করেছে। লক্ষ্মীপুরের রায়পুরে পপি সাহা নামে 7 বছরের এক শিশুর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ইমরান হোসেন ও রুমা আক্তার নামে দুজনকে আটক করেছে পুলিশ। সাভারে আলাদা ঘটনায় এক প্রবাসীর গলা কাটা লাশ ও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 2 ঘটনায় তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে 18 দিন ব্যাপী ইতালিয়ান ফুড ফেয়ার। ঢাকাবাসীকে ইতালিয়ান খাবারের স্বাদ দিতে ফেস্তা ইতালিয়া শিরোনামে এই আয়োজন। রয়েছে লাইভ কিচেনের ব্যবস্থা। করোনা বাস্তবতায় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে এই ফুড ফেয়ার চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ইতালিয়ান ঐতিহ্যে সেজেছে রাজধানীর রেডিসন ব্লু হোটেল। আয়োজন ইতালিয়ান ফুড ফেয়ারের। এজন্য নান্দনিক আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে ইতালিয়ান বিভিন্ন ব্যানার। পাশ্চাত্যের খাবারের মাঝে ইতালিয়ান খাবারের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে। জলপাই তেল, নানা রকম ভেষজ, পনিরের প্রাধান্য থাকে এই খাবারে। কিন্তু সত্যিকারের ইতালীয় স্বাদ পাওয়া বেশ মুশকিল। ভোজন রসিকদের কথা মাথায় রেখে ঢাকার রেডিসন ব্লু আয়োজন করেছে ফেস্তা ইতালিয়া। বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, পাস্তা, পিৎজা, রিসেতো, স্যুপ, সালাদ তো থাকবেই। মিষ্টি প্রেমীরা টাস্কান লেবু এবং বাদাম কেক, ক্যাসাটা, সিসিলিয়ান মিমোসা কেক, জুকার্টোর মতো মিষ্টি খাবারগুলিও উপভোগ করতে পারবেন। বুফে পদ্ধতিতে পরিবেশন করা এসব খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৩৭০০ টাকা। আমাদের মেইন শেফ যে আছেন, সো উনি অনেক আইডিয়াস অ্যান্ড অনেক কিছু মেনুস নিয়ে এসেছে। গেস্টরা যেন কমফোর্টেবল ফিল করে, ওই সিচুয়েশন যেন না আসে যেখানে গেস্টরা আনকমফোর্টেবল ফিল করবে সিচুয়েশন, করোনা ভাইরাসের সিচুয়েশন। রয়েছে লাইভ কিচেনের ব্যবস্থাও। ডাইনিং অতিথিরা নিজেদের পছন্দ করা খাবার তৈরি করে নিতে পারবেন চোখের সামনে। অনেক ধরনের সি ফুড আছে, আমাদের যেমন গেস্ট যেটা বলতেছে, যেটা তারা চাচ্ছে সেইটাই তাদের ইচ্ছা অনুযায়ী আর কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিচ্ছি, কুক করে দিচ্ছি। পুরো আয়োজনে অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা। 2 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ফুড ফেয়ার চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ঝিনাইদহ পাটের দাম কমে গেছে। 1 সপ্তাহের ব্যবধানে হাটগুলোতে মন প্রতি কমেছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। এতে হতাশ কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি আর পাটকলগুলো পাট না কেনায় দাম কমেছে। কৃষি অফিস বলছে কলকারখানা খুললে এবং পাটের ব্যবহার আবার শুরু হলে বাজারে পাটের দাম বাড়তে পারে। শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষিপণ্য ও পাট হাটের জন্য ঝিনাইদহের 6টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলা অন্যতম। সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকা থেকে পাট নিয়ে হাটে আসেন কৃষকরা। বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে এখানকার হাটগুলো। কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে হঠাৎই কমতে শুরু করেছে পাটের দাম। শৈলকুপা হাটে প্রতি মন পাট প্রকারভেদে 2500 থেকে 2900 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের থেকে 200 থেকে 500 টাকা পর্যন্ত কম। কোনো বাজার নেই, নিয়ে আসি আর হাটে 3000 বেজে আসি, সেই পাট বেলাম 2700 2000-1500 যদি আসে তাহলে তো আমার সম্ভব নাই পাট চাষ করা। কাটতে নেয় 3 টাকা, আনতে নেয় 3 টাকা, এইভাবে যে খরচ হয় তাতে আমাদের 3500 টাকা যদি বাজার সরকার দিত তাহলে আমাদের কৃষক কুলটা বাঁচত। ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি আর মিল কর্তৃপক্ষ পাট না কেনায় কমেছে দাম। সুতো যখন বিদেশে রপ্তানি হবে, তাদের যখন সুতার রেট বেশি পাবে তখন আর তারা রেট বেশিতে কিনতে পারবে। মিল কারখানা এরা তো আসলে চালাতে পারতে না, শ্রমিক বসে আছে। মিলের কারণে, করোনার কারণে বাজার মোটামুটি কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষক পাট সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করলে ভালো দাম পেতে পারে। বিভিন্ন কলকারখানা এগুলা খুলে যায় আর কি, এবং সেখানে পাটের ব্যবহার শুরু হয়, তাহলে এই বাজার দরটা উঠতে পারে। তবে এই মুহূর্তে চাষি ভাইদের জন্য পরামর্শ যে যদি তারা এটা ধরে রেখে সংরক্ষণ করে একটু পরবর্তীতে বিক্রি করে তাহলে আরো ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে। ঝিনাইদহের শৈলকুপা বণিক সমিতির মতে প্রতি মঙ্গল ও শনিবার এ হাটে 10 থেকে 11,000 মন পাট বেচাকেনা হয়, যা পাঠানো হয় ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন পাটকলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
লেবাননে বাংলাদেশি ব্যবসায়ীদের দিন কাটছে চরম হতাশায়। মুনাফার বদলে এখন লোকসান গুনতে হচ্ছে ছোট বড় সকল বাংলাদেশি ব্যবসায়ীকে। এজন্য তারা দায়ী করছেন দেশটির অর্থনৈতিক মন্দার কারণে সৃষ্ট ডলার ও জ্বালানি সংকটকে। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে নাহিদ জুয়ানের টেক্সট রিপোর্ট। লেবাননের সাবরা বাজার বা বাংলা বাজার বাংলাদেশি ক্রেতা বিক্রেতাদের প্রাণকেন্দ্র। প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশিরা বেশ সুনামের সাথে এখানে ব্যবসা করে আসছেন। এক সময় এই সাবরা বাজারে সপ্তাহের শনি ও রোববার হাজার হাজার বাংলাদেশি সমাগম ঘটলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। ব্যাগ ভরে টাকা আনেন, পকেট ভরে বাজার নিয়ে যান, এই অবস্থা হয়েছে লেবাননের। টাকা বেতন পাই আমরা, চাউল আর তেলের দামে জায়গা আমরা ঘর ভাড়া দিয়া খায়া অনেক কষ্টে আছি। এই সাবরা বাজারের বড় একটি অংশ জুড়ে রয়েছে বাংলাদেশিদের উৎপাদিত দেশীয় সবজি। প্রায় 2 শতাধিক বাংলাদেশি এই সবজি ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু ডলার ও জ্বালানি সংকটে তাদের পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে ন্যায্য দাম না পাওয়ার। গাড়ি ভাড়া প্রচুর, তেল নাই, তেলে গাড়ি দিয়ে মাল আনা না যাওয়ার কারণে এখানে প্রচুর খরচ হতেছে, বিক্রি করে আসা পয়সা পাওয়া যাচ্ছে না। সাবরা বাজারের অন্য বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ডলার সংকটের কারণে দলে দলে বাংলাদেশিদের লেবানন ত্যাগ, পরিবহন খরচ বৃদ্ধি ও বাংলাদেশিরা অর্থ সংকটে থাকায় বাজারে আগের মতো ক্রেতা আসছে না। কয়েকদিন আগে ছিল 15,000, অন্য এসে 18,000। এখন আমরা প্রতিদিন ব্যবসাতে লস গোনা লাগে। আমরা ব্যবসায়ীরা আগে যে চালের বস্তা আমরা বিক্রি করেছি 20 টাকা 25 টাকা, সেই চাল এখন 450 থেকে 500 লেবানিজ নিরা। অন্যদিকে সাধারণ বাংলাদেশি ক্রেতারা জানায়, স্থানীয় মুদ্রার অস্বাভাবিক মূল্য হ্রাসে কেউই 80 থেকে 100 ডলারের বেশি আয় করতে পারছে না। দ্রব্যমূল্যের চড়া দামে তারা দিশেহারা। দেশটির এমন সংকটে বাংলাদেশি ব্যবসায়ী সহ সাধারণ প্রবাসীদের দিন কাটছে চরম হতাশায়। নাহিদ জিহান, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচে কিউদের 7 উইকেটে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগাররা। মিরপুরে ম্যাচ শুরু বিকাল 4টায়। প্রথম টি-20তে সাকিব, নাসুম, মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বনিম্ন 60 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচ জিতলেও বাংলাদেশ টিমে ভাবনা ওপেনিং জুটি নিয়ে। কিউদের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, যদিও আনুষ্ঠানিক হালনাগাদ এখনো হয়নি। দীর্ঘদিন টি-20-র বাইরে থাকায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে কারণ কি এটাই, নাকি আছে অন্য কোনো সমীকরণ? বিশ্লেষকরা বলছেন, ক্রিকেটার নিয়ে সমস্যা যদিও বা থেকে থাকে, তা সরাসরি তাদের সাথেই কথা বলে ঠিক করা উচিত। পরোক্ষভাবে তাদের নিয়ে আলোচনা দলে তৈরি করে বিরূপ পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। টিমে থাকা উচিত। দেশের সেরা ওপেনার খেলছেন না টি-20 বিশ্বকাপ। 24 ঘন্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের এই সিদ্ধান্ত অনেকটাই হয়ে আসে বিনা মেঘে বজ্রপাতের মতো। তবে এমন ঘটনায় আফসোসের চেয়ে বিসিবির কাছে তৃপ্তিটাই যেন বেশি। আমি মনে করি সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ডেফিনেটলি ও আমাদের ফার্স্ট চয়েস। এই বিশ্বকাপে ছিল, কিন্তু আজকে এই ঘটনার পরে এখন এই স্কোয়াডে নেই। শেষ 3 টি-20-তে তামিমের নামের পাশে 2 ত্রিশোর্ধ্ব রান আর 1 হাফ সেঞ্চুরি। তবে রান পেলেও স্ট্রাইক রেটের জন্য বেশ সমালোচিত এই ওপেনার। বিশ্বকাপে তার দলে থাকা নিয়েও এরই মধ্যে উঠেছিল নানা প্রশ্ন। যারা লম্বা সময় খেলে তারা কিছুটা রেসপেক্ট ডিজার্ভ করে। আমি কোনো মাহমুদুল্লাহর কথা বলছি না বা রাসেল ডোমিংয়ের কথা বলছি না, বাট যেটা শুনেছি যে টিম ম্যানেজমেন্ট আলোচনা করছিল যে তামিম ইকবালকে নিতে হলে, বিকজ হি ইজ নট প্রিপেয়ার, টি-20 খেলছেন না, ইন্টারন্যাশনাল ম্যাচ গত প্রায় 1 বছরের একটু বেশি সময়। আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো তারা নিজেরা আলোচনা না করে যদি এই আলোচনার সঙ্গে যদি তামিমকে যুক্ত করতে, আমার ধারণা যে সেটা হয়তো অনেক ভালো হতো। তারপরেও সাবেক ক্রিকেটারদের বিশ্বাস, তামিমের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাবেন ক্রিকেটাররা। সে যে কমপ্লিটলি যে রিটায়ার করেছে ফ্রম টি-20 ক্রিকেট তা কিন্তু না, কেবলমাত্র এই টি-20 ওয়ার্ল্ড কাপটা সে খেলবে না, সে সুযোগ দিচ্ছে যারা ইয়াং প্লেয়ার যারা ইতিমধ্যে খেলেছে তার অনুপস্থিতির জন্য। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। বায়ুবাবলের ক্লান্তি এড়াতে আপাতত টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন সাদা পোশাকে। গণমাধ্যমকে মুস্তাফিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। পাশাপাশি জানিয়েছেন, নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন বেড়েছে 15 থেকে 35%।
বিস্তারিত পার্থ বণিকের আরেকটি রিপোর্টে। আপাতত টেস্টে দেখা যাচ্ছে না মুস্তাফিজুর রহমানকে। বায়ো বাবলের ক্লান্তি এড়াতে বিসিবির কাছে টেস্ট খেলতে নিজের অপারগতা প্রকাশ করেছেন কাটার মাস্টার। জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন সাদা পোশাকে। বুধবার ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট প্রকাশের পর সাদা পোশাকের চুক্তিতে মুস্তাফিজের না থাকা কৌতূহল বাড়ায় ক্রিকেট পাড়ায়। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ফিজের চাওয়াকে সম্মান জানাতেই বিসিবির এই সিদ্ধান্ত। মুস্তাফিজ ও আপনার এখন টেস্ট খেলতে চাচ্ছে না, ও এখন টেস্টে আগ্রহী না খেলার জন্য। ও যেটা বলেছে যে আপনার যতদিন আপনার এই কোয়ারেন্টাইন বা বায়োলেভেল যেটা আছে সেটার মধ্যে টেস্টে কনসেন্ট্রেট করাটা ওর জন্য ডিফিকাল্ট বিদায় ও এখন টেস্টটা খেলতে চাচ্ছেন এবং আমরা এটা খুব পজিটিভলি নিয়েছি। চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাটা এবার 24। সাদা বল ও লাল বলের দুই ক্যাটাগরি থেকে সরে এবার চুক্তি করা হয়েছে ফরম্যাট ভিত্তিক। ক্রিকেটারদের উৎসাহ যোগানোই যার লক্ষ্য। অনেকে আছে শুধু টি-20 খেলছে, যেমন পাটোয়ারি আছে, তারপর আপনার নাসুম আছে। আগে ছিল আপনার সাদা বল মিনস ওয়ানডে এবং টি-20 যারাই খেলবে তারা কিন্তু ওই একটা, বাট আমরা এটা মানে আপনার পার্থক্যটা রেখেছি বিকজ অফ পারফরমেন্সের জন্য। এবারও গ্রেডিং করে বেতন নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের, যেখানে A+ গ্রেডের একজন ক্রিকেটারের মাসিক বেতন 8 লাখ টাকার উপরে। পাশাপাশি বেতন বাড়ানো হয়েছে বাকিদেরও। A+ যারা মানে বেশি ওয়ানডে বা টেস্ট বা টি-20 খেলেছে ওদেরকে আমরা A+ রেখেছি, তারপর A আছে, B আছে, C আছে। তো এটা আপনার পুরোটা হচ্ছে আপনার ইয়ের উপর, ম্যাচের উপর, যে যতটা ম্যাচ খেলেছে, কারণ যে বেশি ম্যাচ খেলে সে ডেফিনেটলি পারফর্ম করেই তো খেলে। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদে। আপনারা দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।